নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখুন বন্ধু, বিগত কিছুদিন ধরে আমার অনলাইন এবং অফলাইন যেসব ছাত্রছাত্রী আছে তারা অনুরোধ করছে, স্যার যদি 2016 সালে যে স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের পরীক্ষাটা হয়েছিল 9, 10 এবং 11, 12-এর দুটো পেপারের কোশ্চেন যদি আপনি সমাধান করে দিতেন খুব ভালো হতো। ওদের কথা মাথায় রেখে কিন্তু আজ আমার কিন্তু এই অন ক্যামেরায় আসা, কারণ এই যে মার্চের 3 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হতে চলেছে, ফলে সেই একটা ধারণা নেওয়ার জন্য তারা বলছে স্যার সেই অ্যান্সারটা করে দিলে সুবিধা হতো। সেই সব শিক্ষার্থীর কথা মাথায় রেখে কিন্তু আজ আমার ভিডিও। যেহেতু 55টা কোশ্চেন আসতো তোমরা জানা বন্ধু এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন, সেই ক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘ একটু টাইম বেশি লাগবে। তবুও আমি চেষ্টা করবো 20 থেকে 25 মিনিটের মধ্যে কমপ্লিট করতে। মিডিলে বেশি ব্যাখ্যায় যাব না, সরাসরি প্রশ্নোত্তরে কিন্তু চলে যাব। দেখো টোটাল বলে দিয়েছি যে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল বাংলা পাস নবম দশম শ্রেণী বা 9, 10 যাকে বলা যায় প্রশ্ন উত্তর, অর্থাৎ 55টা প্রশ্ন এবং উত্তর আমি কিন্তু বলবো। দেখুন এই যে 2016 সালের কোশ্চেন, আমি এই কোশ্চেন পেপারে দেখো পরীক্ষা দিয়েছিলাম। দেখো নাম লেখা আছে যে সুমন বিশ্বাস, দেখো এখানে পরিষ্কার নাম লেখা আছে। এই কোশ্চেন পেপারে পরীক্ষা দিয়ে 2016 সালে কিন্তু আমি এসএসসি চাকরি করছি এখন দায়ার ডক্টর সুদামাই চন্দ্র কিন্তু হাই স্কুলে। আমার এটা কিন্তু থার্ড চাকরি। এর আগে কিন্তু আমি 2010-এ এসএসসি কোয়ালিফাই করি, তারপরে কিন্তু তখন বীরভূম স্কুল ছিল, তারপরে ফুটিসাগতে আমার স্কুল ছিল, এটা কিন্তু আমার 3rd নাম্বার স্কুল। যে কার ভনিতা না করে বন্ধু সরাসরি তোমার যাকে বলা হচ্ছে আমি প্রশ্ন উত্তরে চলে যাই, যেহেতু 55খানা প্রশ্ন আছে, ফলে আলোচনা করাটাই কিন্তু ভালো। তোমাদের কাছে যদি প্রশ্ন থাকে ভালো, বন্ধু না থাকুক আমি যেটা বলছি শুনে নাও, অবশ্যই তার সেটা সুবিধা হবে। আমার ফেসবুক পেজে উত্তর শুধু আপলোড করা আছে, তোমরা সেখানে প্রশ্নটা পেয়ে যাবে, দেখে নেবে, বা আমি ইউটিউব ভিডিও করে দিচ্ছি সেখানে তো প্রশ্নটা পাবে, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্নটা শুনে নাও আর বুঝে নাও। দেখা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা ছিল, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ ড্যাশ গনিয়া প্রজা ভাবে বসা, শূন্যস্থানে বসবে। শূন্যস্থানে কি বসবে? অপশন পড়বো না বন্ধু, সরাসরি উত্তর বলে আমার প্রচুর সময় লেগে যাবে। দেখুন তো শূন্যস্থানে বসবে হচ্ছে ডি প্রলয়, কারণ মুখস্থ প্রলয় গনিয়া প্রজা ভাবয় হচ্ছে বিষাদাতার উত্তর হয়ে যাবে ডি। তারপরে আছে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের মেঘনাদ বধের কত এর কোন স্বর্গ থেকে গৃহীত? আমরা জানি, দেখো অপশন পড়বো না, সি অর্থাৎ প্রথম। অভিষেক কবিতাটা কিন্তু মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তবে ব্যথারবাসী কবিতা রচয়িতাকে আমরা প্রত্যেকে জানি, ব্যথারবাসী কবিতার রচয়িতা কিন্তু জসিমউদ্দিন, অর্থাৎ উত্তর ডি, অর্থাৎ জসিমউদ্দিন কিন্তু ব্যথারবাসী কবিতার রচয়িতা। তারপর আছে মাই নেভার ফেইলিং ফ্রেন্ডস আর দে পুস্তকে লক্ষ্য করে বলা এই উক্তির কবিকে, অর্থাৎ এই উক্তিটা কোন কবির করা, অর্থাৎ বক্তাকে? উত্তর হচ্ছে কিন্তু সি সাদি, অর্থাৎ এই উক্তিটা কিন্তু সাদি কিন্তু করেছিলেন। তারপর হচ্ছে রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে কে আসতেন? আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথকে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন কিন্তু সি অর্থাৎ সীতানাথ দত্ত, অর্থাৎ মাস্টারমশাই সীতানাথ দত্ত কিন্তু রবীন্দ্রনাথকে প্রকৃতি বিজ্ঞান শেখাতেন। তারপর আছে রাধারানীর হাতে যে নতুন কাপড় এনে দিল সে কে? রাধারানীর হাতে যে নতুন কাপড় এনে দিল সে কে? দেখো 6-এর যেটা আছে সে অবশ্যই কিন্তু ডি উত্তর হবে পদ্মলোচন। রুক্মিণী কুমার টাকা দিয়েছিল কিন্তু শাড়িটা এনে দিয়েছিল কিন্তু পদ্মলোচন, তাহলে উত্তর হবে কিন্তু ডি পদ্মলোচন। পরিষ্কার বলা আছে কাপড়ে মিনছে পদ্মলোচন। বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিলা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত? এটা খুবই ইজি কোশ্চেন। আমরা জানি কাকিলা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু আবিষ্কার করা হয়েছিল, অর্থাৎ উত্তরটা কিন্তু সি শ্রীকৃষ্ণ কীর্তন। বোঝা গেল বন্ধু? তারপর আছে দেখো পুরুষ পরীক্ষার রচয়িতাকে। আমরা সবাই জানি যে পুরুষ পরীক্ষার রচয়িতা কিন্তু বিদ্যাপতি, অর্থাৎ অপশন এটা কিন্তু উত্তর বিদ্যাপতি। তারপর যে কাশিরাম দাসের নিবাস ছিল, আমরা জানি এই কাটোয়ার পার্শ্ববর্তী, আমার বাড়ি যে কাটোয়া, এখন এনায়তপুরে আমি ভিডিও করছি, গ্রামের বাড়িতে কাটোয়াতে আপাতত থাকি। কাটোয়ার পার্শ্ববর্তী 5-7 কিলোমিটার এগিয়েই কিন্তু উত্তর দিকে মানে দক্ষিণ দিকে কাশিরাম দাসের নিবাস ছিল কিন্তু সিঙ্গি গ্রাম, অর্থাৎ উত্তর কিন্তু বি সিঙ্গি গ্রামে, যেখানে আমার বন্ধু মানে আমরা যখন কলেজে পড়তাম, এখনো খুব ভালো সম্পর্কে, যার নামটা বলি, নাম হচ্ছে মহিবুল্লাহ মল্লিক, কিন্তু আমি ওকে মহিম বলে রাখি। মহিম কিন্তু ওখানে এই গ্রামেই কিন্তু ছেলে। তারপরে প্রশ্ন হচ্ছে জীব গোস্বামী গোবিন্দ বলে সম্বোধন, জীব গোস্বামী কাকে গোবিন্দ বলে ডাকতেন? উত্তর হবে কিন্তু ডি গোবিন্দ দাসকে, অর্থাৎ জীব গোস্বামী গোবিন্দ দাসকে গোবিন্দ বলে ডাকতেন। তারপর হচ্ছে তিন সঙ্গী শেষ গল্পকে, তিন সঙ্গী জানি আমরা রবীন্দ্রনাথের লেখা মানে গল্প, এই যে তিন সঙ্গী মানে যেখানে 3টে গল্প আছে, শেষ গল্প তিন সঙ্গীর প্রথম গল্পের নাম কিন্তু রবিবার, মিডিলের গল্পের নাম কিন্তু শেষ কথা, আর শেষ গল্পের নাম কিন্তু ল্যাবরেটরি। সুতরাং উত্তর হয়ে যাবে সি ল্যাবরেটরি, তিন সঙ্গীর শেষ গল্প। তারপর হচ্ছে দেবেন্দ্রমঙ্গলের রচনাকে, আমরা প্রত্যেকে জানি দেবেন্দ্রমঙ্গলের রচনাকার কিন্তু মোহিতলাল মজুমদার। কি বললাম? মোহিতলাল মজুমদার কিন্তু দেবেন্দ্রমঙ্গল কাব্যের রচয়িতা। যোগাযোগ উপন্যাসের পুরোনাম কি? আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসের পুরোনাম কিন্তু 3 পুরুষ, অর্থাৎ মধুসূদনের 3 পুরুষের বর্ণনা তিনি দিতে চেয়েছিলেন, তাই যোগাযোগ উপন্যাসের পুরোনাম ছিল কিন্তু 3 পুরুষ, উত্তর বি।
তারপর হচ্ছে কোন নাটকে মহড়া থেকে মধুসূদনের নাট্য রচনার স্ত্রী আমার ইচ্ছা জেগেছিল, আমরা প্রত্যেকেই জানি যে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখার পরে তখন মধুসূদনের মনে কিন্তু নাটক রচনার স্প্রিয়া বা ইচ্ছা জেগেছিল, অর্থাৎ উত্তর হবে সি, রত্নাবলী। তারপর হচ্ছে একটি আষাঢ়ে গল্পের নাট্যরূপ কি? একটি আষাঢ়ের গল্প রবীন্দ্রনাথের লেখা একটি আষাঢ়ের গল্প, রবীন্দ্রনাথ তারই নাট্যরূপ দিয়েছিলেন কিন্তু তাসের দেশ, অর্থাৎ উত্তর হবে এ, একটি আষাঢ়ের গল্পের নাট্যরূপ হচ্ছে তাসের দেশ। বোঝা গেল বন্ধু? তারপর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প কি? আমরা প্রত্যেকে জানি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প কিন্তু রসকলি, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু ডি, রসকলি। তারপর হচ্ছে গৃহোদয় উপন্যাসের প্রকাশকাল, অর্থাৎ গৃহোদয় উপন্যাস কবে প্রকাশিত হয়েছিল? দেখো বন্ধু আমরা প্রত্যেকে জানি কিন্তু গৃহোদয় উপন্যাসের প্রকাশকাল কিন্তু 1920, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু বি, 1920 কিন্তু গৃহোদয় উপন্যাসের প্রকাশকাল। তো হচ্ছে কোন গ্রন্থটি রচয়িতা কাজী নজরুল ইসলাম, অর্থাৎ কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থের নাম কি? আমরা প্রত্যেকেই জানি কিন্তু এখানে যত চারটে অপশন আছে তার মধ্যে কিন্তু অবশ্যই চক্রবাকটা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা গ্রন্থ, অর্থাৎ উত্তর হবে সি, চক্রবাক। তার হচ্ছে মরাচাঁদ নাটকের নাট্যকারকে আমরা জানি বিখ্যাত নট এবং নাট্যকার, এই যে মরাচাঁদ নাটকের নাট্যকার কিন্তু বিজন ভট্টাচার্য। কি বললাম বন্ধু? বিজন ভট্টাচার্য, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু বি, বিজন ভট্টাচার্য। তার হচ্ছে পদ্ম থেকে পদ্ম কোন ধরনের সংযোগ? একটু বন্ধু দেখাতে হয়, কিছু করার নাই, যেহেতু গ্রামার। প দয়ময় থেকে প দয় দয়, দেখো এই যে প্রথমে দ ছিল, তারপরে কে ছিল? ম, এখানে কি হয়ে গেল? দ আর দ। তাহলে এই প্রথম দটা ঠিক আছে, পরের মটা পরিবর্তন হয়ে গেছিল, প্রথমটার জন্য পরেরটা পরিবর্তন, তাই একে বলা আছে কিন্তু প্রগত সমীভবন। তাহলে কি হবে বন্ধু? প্রগত সমীভবন। দেখো উত্তর এতে আছে, অর্থাৎ কোন ধরনের সমীভবন? উত্তর হবে কিন্তু প্রগত। তবে যে বিপ্রকর্ষের অন্য নাম কি? দেখো বন্ধু বিপ্রকর্ষের অন্য নাম, এখানে দুটো অপশন ঠিক আছে যে স্বরভক্তি বা মধ্য স্বরগম, কিন্তু এই দুটো অপশন ঠিক থাকলেও অপশন সি সঠিক উত্তর হবে স্বরভক্তি। কারণ কি বলতো বিপ্রকর্ষের অপর নাম কিন্তু স্বরভক্তি। মধ্য স্বরগম কি? স্বরের আগম, অর্থাৎ স্বরাগমের তিনটে ভাগ, একটা আদি স্বরাগম, একটা মধ্য স্বরাগম, একটা অন্ত স্বরাগম। বাট বিপ্রকর্ষের অপর নাম কিন্তু হচ্ছে স্বরভক্তি, সেদিক থেকে উত্তরটাকে দিতে হবে স্বরভক্তি। যদি স্বরভক্তি অপশন না থাকতো তাহলে উত্তম নিতাম হচ্ছে মধ্য স্বরাগম, যদি স্বরভক্তি বা মধ্য স্বরাগম দুটোই অপশন না থাকতো তাহলে উত্তম নিতাম কিন্তু শুধু স্বরাগম। কিন্তু এখানে স্বরভক্তি অ্যাপ্রোপ্রিয়েট আনসার রয়েছে বলে উত্তর হবে কিন্তু সি। বোঝা গেল বন্ধু? তো হচ্ছে আঁচটা গনগন করছে, এখানে গনগন কি রকম অব্যয়? দেখো বন্ধু এই যে গনগন কি রকম অব্যয়, এখানে যতগুলো অপশন দিয়েছে তার মধ্যে যদি সঠিক অপশন বস্তায় ধর্ণাত্মক অব্যয়, যে গনগন ধর্ণাত্মক অব্যয়। কিন্তু দেখো বন্ধু এই অপশন অনুসারে হচ্ছে ডি উত্তর ঠিক ধর্ণাত্মক, বাট এটা কিন্তু ঠিক নয়। কারণ গনগন কোনো আওয়াজ নয়, যে মানে আঁচটা গনগন করছে, আজ যখন জলে আওয়াজ হয় কি লাল টকটকে হলে পরে তাকে গনগন বলতে পারে, সেখানে কিন্তু আওয়াজ হয় না, ফলে এটা ভাব ভাব অনুভূতি প্রকাশক একটা ধর্ণাত্মক, ফলে ডাইরেক্ট ধর্ণাত্মক না বলাই কিন্তু এখানে উচিত। যেহেতু ওরকম অপশন নেই, ধর্ণাত্মক আছে, তাই আমাকে উত্তর করতে হবে ডি, ধর্ণাত্মক। বোঝা গেল বন্ধু? এই গ্রামার সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে হলে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই বন্ধু কিন্তু তোমাদের প্রিয় এই যে স্বপ্নিল বাংলা ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের যেতেই হবে। সেখানে গিয়ে দেখবে যে আমার প্লেলিস্ট করা আছে, সেখানে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাগ করে দিয়েছে, প্রত্যেকটার পর সুন্দর সুন্দর বিস্তারিত ব্যাখ্যা করে ভিডিও করা আছে, তোমরা সেটা দেখে নিয়ে কিন্তু নিজেদের সমৃদ্ধ করতে পারো। তবে হচ্ছে মরা লোকে তো আর কথা কয় না, লোকের তলায় দাগ, লোকের তলায় দাগ দিয়ে বলেছে এটা কোন ধরনের কারক। দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম এই কারকের উপর আমার প্রচুর ভিডিও আছে, কর্তৃকারকের উপর, কর্মকারকের উপর প্রচুর ভিডিও, পার্ট পার্ট করে কেন এটা হয় কেন এটা হয় না তোমরা সেটা দেখে নেবে, বুঝে যাবে। লোকের তলায় দাগ বলা আছে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্তৃকারক, বা কর্তা যেটা করে সেটা হচ্ছে কর্তৃকারক। দেখো মরা লোকে কথা বলে না, কি কথা বলে না? মরা লোক। কি কথা বলে না? মরা। তাহলে কে দিয়ে উত্তর পেলাম? তাহলে কিন্তু সেটা হচ্ছে কর্তৃকারক হয়ে গেল। বা এই কথা কয় না, এই কথা কয় না, এই ক্রিয়াটার কর্তাকে লোক, কারণ হচ্ছে যে লোকটা মারা গেছে সেই কথা বলে না, কথা না বলে কাজটা লোকেই করছে, সুতরাং এটা কর্তৃকারক। দেখো মেইন শব্দ হচ্ছে কি? লোকে বলা আছে। কি বলা আছে বলতো বন্ধু? লোকে। তাহলে মেইন শব্দটা হচ্ছে কি? লোক, তার সঙ্গে হচ্ছে এ বিভক্তি যোগ আছে, তাহলে হয়ে যাবে কর্তৃকারকের এ বিভক্তি, অর্থাৎ অপশন এটা কিন্তু ঠিক। বোঝা গেল বন্ধু? তারপর হচ্ছে অবিশ্রুতির উদাহরণ কি? কি বলেছে বলতো? অবিশ্রুতির উদাহরণ কি? আমরা জানি দেখো অবিশ্রুতি মানে কি? তিনটে টার্মে ভাঙতে হয়, ঠিক আছে? ফলে আমি বিস্তারিত ব্যাখ্যা যদি জানতে হয় তাহলে কিন্তু তোমাকে ভিডিও দেখে আসতে হবে। প্রত্যেকটা অবিশ্রুতির আমার প্রচুর ভিডিও করা আছে বন্ধু, পাট পাট করে সেটা দেখে নিও। জাস্ট এখানে বলি কারণ অনেকগুলো প্রশ্ন আলোচনা করতে হবে। দেখো উত্তর হবে সি, বানিয়া। কেন বানিয়া? দেখো তিনটে টার্মে ভাঙলে, বানিয়া অপিনিত হলো বাইনা, আর অবিশ্রুতি হলো কিন্তু বেনে। তাহলে বানিয়া বাইনা বেনে অবিশ্রুতি, কইয়া কইরা করে অবিশ্রুতি, মারিয়া মাইরা মেরে অবিশ্রুতি, ধরিয়া ধইরা ধরে অবিশ্রুতি। ঠিক তেমন বানিয়া বাইনা বেনে এটা হচ্ছে অবিশ্রুতি, তাহলে সি কিন্তু উত্তর হবে।
গায়ে পড়া কোন সমাস? ইজি, তুমি পারতে হবে না, দেখো অপশন যে আছে করতে হবে না। গায়ে পড়া যত অপশন আছে দেখো ইজি কেন ভাবে আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের প্রচুর শিখিয়েছি বন্ধু। এই যে গায়ে পড়া, দেখো আর কিছু বলেনি। দেখো সমাসের আমার দেখে নিয়ে প্লেলিস্টে গিয়ে বলেছিলাম যে সমাসের বিভক্তি চিহ্ন লোপ পায় না তাকে বলা হচ্ছে অলুক সমাস। দেখো একমাত্র একটা জায়গায় অপশন দিয়েছে অলুক গব্রি, আর কোথাও অলুক অপশন নেই। সুতরাং আমার অন্য জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই নেই, এটা অলুকই হবে। কেন বিভক্তি লোপ পায় না? মেইন শব্দটা কিন্তু গায়ে, তার সঙ্গে এ বিভক্তি, তাহলে এই যে গায়ে পড়া দেখো বিভক্তি চিহ্নটা কিন্তু লোপ পাচ্ছে না, গায়ে পড়াই বলি, তাই এটা হয়ে যাবে কিন্তু অলুক বহুব্রী সমাসে কিন্তু উদাহরণ অপশন এ কিন্তু ঠিক। তারপর হচ্ছে এদের মধ্যে আগন্তুক শব্দ কোনটা? আগন্তুক মানে বিদেশ থেকে আসা, আগন্তুক মানে যেগুলো বিদেশ থেকে এসেছে সেখানে আগন্তুক শব্দ। সুতরাং আমার দেখার কোনো কারণই নেই বাকি অপশনগুলো। দেখো শখ হচ্ছে আরবি শব্দ, তার মানে বিদেশি শব্দ, তাহলে চোখ বুঝে শখ হয়ে যাবে কিন্তু আগন্তুক শব্দ, অর্থাৎ 26-এর ডি উত্তর, শখ হচ্ছে আগন্তুক শব্দ। তো হচ্ছে বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে তলায় দা কোন কারক? অসাধারণ একটা খুব সুন্দর কোশ্চেন, এটা বেশিরভাগ ছেলে মেয়ে ভুল করে। এই যে বেলা যে পড়ে এলো জলকে চল, ব্যাপারটা জানো তো? আগেরকার দিনে বন্ধু বান্ধব অনেকগুলো মেয়ে একসঙ্গে বসে গল্প করতো, কারণ জল পুকুর থেকে আনতে হতো, নদী থেকে আনতে হতো। এরকম গল্প করতে করতে যখন সময় চলে গেছে তখন এক বান্ধবী আরেক বান্ধবীদের বলছে, সখী বেলা যে পড়ে গেল জলকে চল। জলকে চল মানে কি? জল আনার জন্য চল, জল আনার উদ্দেশ্যে চল, অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কলসিতে ভরে জলটা আনতে হবে, এই জল আনার উদ্দেশ্যে যাওয়া। তাই কারো উদ্দেশ্যে কিছু করলে সেটা কি হয়ে যায় বন্ধু? নিমিত্ত কারক। ক্লিয়ার? দেখো অপশন আছে সি, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু নিমিত্ত কারক। বোঝা গেল বন্ধু? তবে যার কাজ তাকেই মানায় কোন পদ? যার তলায় দাগ দিয়েছে। দেখো বন্ধু আমরা প্রত্যেকেই জানি যার, এই যে যার হচ্ছে কিন্তু সর্বনামীয় বিশেষণ পদ। এই যে যার কাজ তাকেই মানে, যারের তলায় দাগ দিয়ে সর্বনামীয়, কারণ যার একটা কিন্তু সর্বনাম পদ, এটা ক্রিয়া বিশেষণ না, ক্রিয়ার বিশেষণ কাজ করছে না, বিশেষের বিশেষণ সেটাও কিন্তু নয়। এই যে যার যেহেতু একটা সর্বনাম, সে বিশেষণের কাজ করছে, তাই অবশ্যই কিন্তু এটা কিন্তু সর্বনামীয় বিশেষণ, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু বি। বিশেষণের উপরও দেখবো আমার বন্ধু প্রচুর ক্লাস আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সেটাও দেখে নিতে পারো। তাহলে অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ দাও। এই যে অবস্থাবাচক বিশেষ্য দেখবো বন্ধু, আমি বোঝানোর চেষ্টা করেছি যে শরীরের কোনো অবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, পৌরত্ব, এই প্রত্যেকেই কিন্তু অবস্থাবাচক বিশেষ্য। সুতরাং দেখো অপশন আছে যৌবন, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু এ, অর্থাৎ অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ কিন্তু এ, যৌবন। তারপর হচ্ছে ড কোন বর্ণ? দেখো যে অপশন আছে, আমি বলবো এরকম কোশ্চেন করা উচিত হয় না। এত বড় মাপের একটা পরীক্ষা সংস্থা, তারা কি করে এরকম ভুলভাল কোশ্চেন করে আমি জানি না, এরকম করা উচিত নয়। এরকম সন্দেহসূচক প্রশ্ন তুমি সরাসরি ঠিক করে ড কোন বর্ণ হয় বলো, ড উচ্চারণ স্থান অনুসারে কোন বর্ণ, এরকম বলা উচিত। আমাকে একটা ক্লিয়ার করে দেওয়া উচিত তো। আনে বলেছে ড কোন বর্ণ, দেখো বন্ধু অপশন দিয়েছে অল্প প্রাণ, বলা আছে অল্প প্রাণ, বলা আছে কিন্তু আবার কি মূর্ধন্য। এটা ভাবতে বন্ধু, উচ্চারণ স্থান অনুসারে কি ট ঠ ড ঢ মূর্ধাতে, তাহলে উচ্চারণ স্থান অনুসারে কিন্তু ড মূর্ধন্য বর্ণ। আর আমরা যদি ডটাকে উচ্চারণ করি, যেহেতু আমি বলেছিলাম ইংরেজি করে দিলে একটা বর্ণ আসলে পরে সেটাকে অল্প প্রাণ বলা হয়, দুটো বর্ণ আসলে কিন্তু মহাপ্রাণ, অর্থাৎ কম শ্বাস বেরিয়ে লাগলে অল্প প্রাণ, বেশি শ্বাস বেরোলে মহাপ্রাণ। তাহলে দেখো এটা কিন্তু আবার অল্প প্রাণ হয়, তাই ড একই সঙ্গে অল্প প্রাণ, একই সঙ্গে কিন্তু মহাপ্রাণ। তাহলে দেখো বন্ধু বিতে অল্প প্রাণ আছে, ডিতে আবার কিন্তু মূর্ধন্য আছে। দেখো এই যে অল্প প্রাণ হয়ে যাচ্ছে, আবার মূর্ধন্য উচ্চারণ অনুসারে, তাহলে দুটোই তো ঠিক, তাহলে অ্যান্সার দুটোই তো ঠিক নেওয়া উচিত। কিন্তু মানে কমিশন কি করলো বলতো? বলছে ড কোন বর্ণ, কেসটা কি হলো, মহাপ্রাণ বর্ণ লাগায়নি, অল্প প্রাণ বর্ণ লাগায়নি, উষ্ম বর্ণ লাগিয়েছে, মূর্ধন্য বর্ণ লাগিয়েছে। যেহেতু এখানে বর্ণ বলেছে, কমিশন ফট করে কি করলো, মূর্ধন্য বর্ণটাকে উত্তর করতে চাইলো, এটা তো ঠিক নয়। বুঝে গেল বন্ধু? সেদিক থেকে দেখো অবশ্যই ড উত্তর কিন্তু অল্প প্রাণও ঠিক, মূর্ধন্য বর্ণ ঠিক, যদি উভয় থাকলো দুটোই কিন্তু ঠিক। তাই কোশ্চেন থ্রোয়িং এ ভুল আছে। যদি বলে ড উচ্চারণ স্থান অনুসারে কোন বর্ণ, তখন করা উচিত ছিল কিন্তু মূর্ধন্য বর্ণ। এরকম কোশ্চেন না করাটাই বাঞ্ছনীয়। তারপর হচ্ছে কৃত প্রত্যয় গঠিত অশুদ্ধ শব্দ কোনটি? যেটা অশুদ্ধ কৃত প্রত্যয় গঠিত, জাগরুক, এটা কৃত প্রত্যয় নয় কিন্তু, ঠিক আছে? তাই জাগরুকটা কিন্তু উত্তর হবে, অর্থাৎ বি। অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত, অধিকরণ তৎপুরুষ আমরা কি জানি, পূর্বপদের সঙ্গে এ তে অন্তস্থ বিভক্তি যোগ থাকলে সেটা অধিকরণ তৎপুরুষ। তাহলে এই যে গৃহবন্দী, তার মানে কি গৃহে বন্দী, গৃহবন্দী মানে কি এই যে গৃহে বন্দী, ঠিক আছে? তাহলে গৃহে এ বিভক্তি যোগ আছে, তাহলে পূর্বপদের সঙ্গে এ বিভক্তি যোগ থাকলে কিন্তু অধিকরণ তৎপুরুষ, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু 32-এর সি। বোঝা গেল বন্ধু? তারপর হচ্ছে বিষ্ণু শব্দটি কোন ধরনের? আমরা জানি বিকৃত উচ্চারণ হলে সেটা কি অর্ধতৎসম হয়ে যায়। মেইন শব্দ হচ্ছে বিষ্ণু, তাকে বিকৃত উচ্চারণ বলি বিষ্ণু, তাহলে অবশ্যই কিন্তু অর্ধতৎসম শব্দ, অর্থাৎ ডি উত্তর।
হচ্ছে বিদ বয়সিদা বিদযুক্ত সানজ, বলছে বিদযুক্ত সানজ কোন ধরনের হচ্ছে আমাদের প্রত্যয় করতে বলেছে। দেখো বন্ধু যে বিদ বয়সী দয়সন যুক্ত সানজ, আমরা প্রত্যেকে জানি সানজ থাকলে মান হয়, তাই তো, তাহলে কি হয় বিদ্যমান। বোঝা গেল বন্ধু? তাহলে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এ, বিদযুক্ত সানজ, উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যমান। চক্ষুদান করা পদার্থের অর্থ কি? এটাও ডাউটফুল কোশ্চেন, এরকম কেন করে আমি কিছু বুঝি না। এত বড় মাপের পরীক্ষা চালাতে গিয়ে এরকম কোশ্চেন না করাটাই ভালো। এরকম ঝুট ঝামেলার ফলে কোর্ট কাচারি তো হবেই, কোর্টের দ্বারস্থ তো হতে হবে এরকম প্রশ্ন করলে পারে, যার উত্তর বহুমুখী হওয়ার সম্ভাবনা, সেখানে তো সমস্যা তৈরি হবেই। যে চক্ষুদান করা বাগধারাটা অর্থ কিন্তু দুরকমই। চক্ষুদান করা মানে চুরি করা, আমার বইটাকে চক্ষুদান করলো, চুরি করলো, অবশ্যই উত্তর। আবার প্রতিমায় চক্ষুদান করা, আমরা যখন পুজো হয় তখন কি হলো, মায়ের চোখ দান হলো, তার মানে কি প্রাণ প্রতিষ্ঠা করা হলো। ফলে দেখো বন্ধু চুরি করাও ঠিক, প্রাণ প্রতিষ্ঠা করাও ঠিক, ফলে দুটো উত্তরই ঠিক। কিন্তু কমিশন কি করলো, চুরি করাটাকে নিল, বাকিটাকে নিল না। এটা কি করা হয়? এটা তো ঠিক নয়। ফলে দুটো উত্তরই ঠিক, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাগধারাতে কিন্তু চুরি করা অর্থে কিন্তু চক্ষুদানটাকে আমরা ব্যবহার করে থাকি। পরেরটা কি আছে, বে টাইম কোন ধরনের শব্দ? দেখো বন্ধু বে টাইম মিশ্র শব্দ বা সংজ্ঞা। কেন? বে একটা উপসর্গ, টাইম ইংরেজি শব্দ। বুঝে গেল? এই যে বে ফার্সি উপসর্গ আর টাইম ইংরেজি শব্দ দুটো মিলে, যখন দুটো জিনিস মিলায়, উপসর্গ প্লাস শব্দ, শব্দ প্লাস শব্দ, এরকম যদি মিলায় তখন সংকর শব্দ হয়ে যায়। ফলে বে টাইম হয়ে যাচ্ছে কিন্তু সংকর শব্দ, ডি উত্তর। পিপাসা শব্দের ব্যুৎপত্তি কি? এটা কিন্তু প্রচুরবার আসে। দেখো বন্ধু পিপাসা আমি তোমাদের অনেকবার শিখিয়েছি যে পিপাসা, দেখো নিয়মটা কি বলতো, ধাতুটা লিখতে হয় আর ইচ্ছা অর্থে সন প্রত্যয় যোগ হয়, পা যুক্ত সন, আর এই যে আ থাকলে পরে প্রথমে অ লিখতে হয়, তারপর হচ্ছে আ লিখতে, এটা নিয়ম। বা তুমি অ না লিখে ডাইরেক্ট আও কিন্তু লিখতে পারো। ফলে পিপাসা পা যুক্ত সন যুক্ত অ যুক্ত আ বা ডাইরেক্ট আ লিখলেও কিন্তু হয়, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে কিন্তু সি, পা যুক্ত সন যুক্ত অ যুক্ত আ। বোঝা গেল বন্ধু? তারপর 38, তবু আমি অন্যায় যুদ্ধ করি, সমাজ নির্ণয় করে অন্যায়ের তলায় দাগ, অন্যায় তার মানে কি? এই যে অন্যায় যুদ্ধ করিনি, কি বলেছে? অন্যায়। ঠিক আছে, এর ব্যাস বাক্য কি হয়? অন্যায় মানে কি? নয় ন্যায়, যেটা ন্যায় নয় সেটাই অন্যায়। তাহলে নেগেটিভ সূচক যদি প্রথমেই থাকে তাহলে কি নং তৎপুরুষ সমাস। দেখো অপশন আছে এতে নং তৎপুরুষ সমাস। বোঝা গেল বন্ধু? তারপর হচ্ছে ভগিনী থেকে ভগ্নী, অসাধারণ একটা ট্যালেন্টেড কোশ্চেন। এটা দেখো অসাধারণ নয়, এবার মজার কোশ্চেন। কি দিয়েছে? বলছে ভগিনী, ভ গয়সী নয় দিঘি থেকে ভগ্নী কোন ধরনের ধ্বনি পরিবর্তন। খেয়াল করো বন্ধু, এই যে গ আর দন্তন্য আলাদা ছিল, এরা কিন্তু সংঘবদ্ধ হয়ে গেল। দেখো গয়ের সঙ্গে হস্যিকার ছিল, নয়ের সঙ্গে দীর্ঘিকার ছিল, কিন্তু দীর্ঘিকারটা থেকে গেল, দেখো হস্যিকারটা কি হয়ে গেল বলতো, লোপ পেয়ে গেল। ফলে এই যে আমরা কি দেখি, স্বরভক্তির ফলে বা বিপ্রকর্ষের ফলে কি যুক্ত ব্যঞ্জন ভেঙে যায়, আর এখানে কি আলাদা ব্যঞ্জন যুক্ত হয়ে গেল। তাই বিপ্রকর্ষের উল্টো প্রক্রিয়া হলে তখন তাকে বলা হচ্ছে সম্প্রকর্ষ। তাই তো হচ্ছে বিক্রমের উল্টো প্রক্রিয়া হচ্ছে, তাই সম্প্রকর্ষ, অর্থাৎ একটা স্বরধ্বনি লোপ পেয়ে গেছে, তাই এটা হয়ে যাচ্ছে কিন্তু সম্প্রকর্ষ। বিপ্রকর্ষ আসে স্বরধ্বনি, সম্প্রকর্ষতে লোপ পেয়ে যায়, বা বিপ্রকর্ষতে কি হয়, ভেঙে যায়, আর সম্প্রকর্ষতে জোড়া লেগে যায়। তাই ভগ্নী থেকে ভগ্নী অবশ্যই কিন্তু বি উত্তর, সম্প্রকর্ষ। যে ভ্রমে পতিত হয় হৃৎপদ তারই প্রাপ্য, বাক্যটি সরল কি? ইজি, যে সে তুলে দাও। তাহলে কি ভ্রমে পতিতেরই হৃৎপদ প্রাপ্য, যে সে জটিল বাক্যের নিয়মটা তুলে যাবে, অর্থাৎ অপশনটা কিন্তু বি উত্তর, ভ্রমে পতিতেরই হৃৎপদ প্রাপ্য। তারপর দ্বারকাধীশ, সমাজবদ্ধ পদটির লেখো দ্বারকাধীশ। দেখো তো বন্ধু কি অসাধারণ, যে দ্বারকাধীশ, দয়াকার র কয়াকার ধয় দীর্ঘি তালব্যস্য। এবার দেখো ব্যাস বাক্য কি? দ্বারকার দয়াকার র কয়াকার, দ্বারকার অধীশ অ ধয় দীর্ঘি তালব্যস্য। এই দ্বারকা একটা জায়গা, তার অধীশ সম্বন্ধ তৎপুরুষ সমাজ, দ্বারকার অধীশ। দ্বারকার অধীশ কে? শ্রীকৃষ্ণ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট দ্বারকার। ক্লিয়ার? ফলে দ্বারকাধীশ দ্বারকার অধীশ, ব্যাস বাক্যটা হবে, অর্থাৎ এ উত্তরটা কিন্তু ঠিক। তারপর হচ্ছে ও যুক্ত আ প্রত্যয়ের একটি দৃষ্টান্ত কি? এই যে বাঁচোয়া। ঠিক আছে, এই যে বাঁচোয়া, যে ও যুক্ত আ প্রত্যয়ের একটি দৃষ্টান্ত, এই যে বাঁচোয়া। দেখো উত্তরটা হবে কি? কেন কি করে দেখো তো, এই যে বাঁচোয়া বচনাকার চয়কার অন্তস্থ, একটু খেয়াল করো তো। এই যে বাঁচ বচনাকার, বাঁচ যুক্ত ও আ। ঠিক আছে, এই দেখো ও আর আ, এই প্রত্যয়ের একটা দৃষ্টান্ত কি হয়ে যাচ্ছে? বাঁচোয়া। বোঝা গেল বন্ধু? তাহলে উত্তরটা হবে কি? কিন্তু সি। তারপর হচ্ছে আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাওলের গ্রন্থ কোনটা? যেটা ভারত আক্রমণের কাহিনী নিয়ে আলেকজান্ডার লিখেছিলেন, অবশ্যই সেই গ্রন্থটা কিন্তু ডি, সেকেন্ডার নামা। উত্তর কি বলতো বন্ধু? সেকেন্ডার নামা। তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোকগাথা, আমরা প্রত্যেকেই জানি তার বন্ধু 5 বছরের কন্যা মারা যাওয়ার জন্য তিনি লিখেছিলেন প্রভাবতী সম্ভাষণ। ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোকগাথা এবং মৌলিক গ্রন্থ সেটা হচ্ছে অবশ্যই প্রভাবতী সম্ভাষণ, যেটা কিন্তু বি উত্তর হবে।
তারপর হচ্ছে রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কি? এখানে প্রত্যেকেই আসে রবীন্দ্রনাথের লেখা, আমরা প্রত্যেকে জানি প্রথম নাটকের কিন্তু বাল্মীকি প্রতিভা, কিন্তু দুঃখের বিষয় বাল্মীকি বানানটা এখানটা কিন্তু ভুল আছে, একটু দেখে নেবে, কিছু করার নেই, কি বলবো, এত বড় পরীক্ষা চালাচ্ছে, এসব দিকে একটু নজর দিলেই কিন্তু ভালো হয়। ফলে রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু সি, বাল্মীকি প্রতিভা। বোঝা গেল বন্ধু এই অপশন অনুসারে। ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যে 3টি খণ্ডে, আমরা জানি ভারতচন্দ্র অন্নদামঙ্গল একটা গ্রন্থে প্রকাশিত হয়েছিল, কিন্তু সেখানে 3টে কাব্য ছিল। প্রথমটার নাম কি বলতো? অন্নদামঙ্গল, তারপরটা কি কালিকা মঙ্গল, তারপরটা কি অন্নপূর্ণা মঙ্গল। এই 3টেকে একসঙ্গে বলা হয় কিন্তু অন্নদামঙ্গল। ফলে প্রথম খণ্ড অন্নদামঙ্গল, দ্বিতীয় খণ্ড কালিকা মঙ্গল, আর তৃতীয় খণ্ড কিন্তু অন্নপূর্ণা মঙ্গল, অর্থাৎ অপশন সিটা কিন্তু সঠিক উত্তর। হচ্ছে মালাধার বসু অনুদিত ভাগবতের স্কন্ধগুলি কি? আমরা প্রত্যেকে জানি মালাধার বসু কিন্তু ভাগবতের কি হয়েছিল, দশম আর একাদশ স্কন্ধ অনুসারে কিন্তু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটা লিখেছিল। ফলে মালাধার বসু অনুদিত ভাগবতের স্কন্ধগুলি কিন্তু দশম আর একাদশ, উত্তর হয়ে যাবে কিন্তু এ। তো চৈতন্যলীলা ব্যাস বলতে কে বন্দিত? আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কে বলতো? আমাদের কিন্তু এই ঝামটপুর মহারান, আমরা জানি তো, কে বলতো? কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ কিন্তু বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলছেন। ফলে চৈতন্য লীলার ব্যাস বলে কে বন্দিত? উত্তর হয়ে যাবে বি, বৃন্দাবন দাস। তাহলে হচ্ছে পরশুরাম কার ছদ্মনাম? বাচ্চা ছিল জানে পরশুরাম কার ছদ্মনাম, প্রত্যেকেই জানো তোমরা, রাজশেখর বসু, অর্থাৎ বি উত্তর, পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসু, বি। কাব্য পরিণতি গ্রন্থের রচয়িতাকে? এটাও পারা উচিত, খুবই জনপ্রিয় গ্রন্থ কাব্য পরিণতি, আমরা প্রত্যেকেই জানি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাব্য পরিণতি গ্রন্থটা কিন্তু লিখেছিলেন। ফলে কাব্য পরিণতি গ্রন্থের রচয়িতাকে ডি উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তারপর হচ্ছে কাশিরাম দাসের পিতার নাম কি? এই একটু আগে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম যে কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এরকম একটা কোশ্চেন কিন্তু দিয়েছিল। কাশিরাম দাসের নিবাস কোথায় ছিল? সিঙ্গি গ্রাম বলেছি। সেম কাশিরাম দাস থেকে আবার প্রশ্ন, কাশিরাম দাসের পিতার নাম কি? আমরা প্রত্যেকে জানি কিন্তু কাশিরাম দাসের পিতার নাম কিন্তু কমলাকান্ত। বোঝা গেল বন্ধু? উত্তর হয়ে যাবে কিন্তু ডি, কমলাকান্ত হচ্ছে কাশিরাম দাসের কিন্তু পিতা। দেখো বন্ধু, তোমাদের জন্যই, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি, যখন যে যেটা তোমরা প্রয়োজন ডিমান্ড করো সেটা নিয়ে কিন্তু সেই ডিমান্ডটা পূরণ করার চেষ্টাটা করি। তাই বন্ধু, তোমরা যদি এখনো তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তারা সাবস্ক্রাইব কিন্তু করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো সময় যে কোনো ভাবে আমাকে কাছে ডাকলেই কিন্তু তোমরা কাছে পাবে। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য, আমার যতটা এফোর্ট দেওয়া উচিত ততটা এফোর্ট দিতে। শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ, দেখো বন্ধু এটা নিয়ে সমস্যা আছে, অনেকে বলে ভারতী, ঠিক আছে এটা বলতে চাই, কিন্তু না বন্ধু, শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ যমুনায়, ভারতীতে বরদিদি ফরদিদি উপন্যাস প্রকাশ পাচ্ছে, তাই সবাই বলে ভারতী, কিন্তু না। তার আগে কি হয়েছিল? যমুনা পত্রিকা, তখন যমুনা পত্রিকার সম্পাদক কিন্তু ফণীন্দ্রনাথ পাল, তখন যমুনা পত্রিকার সম্পাদক। তখন কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যমুনা পত্রিকায় কিন্তু ছোট গল্প লিখে কিন্তু জনপ্রিয়তা অর্জন করে গেছে। রামের সুমতির মতন ছোট গল্প কিন্তু সেখানে লেখা হয়ে গেছে। ফলে আত্মপ্রকাশ বলেছে, তাই শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ অবশ্যই কিন্তু যমুনা পত্রিকায়, ডি উত্তরটা ঠিক। তারপর হচ্ছে মেঘনাদ বধ কাব্যের নাট্যরূপ দেন, অবশ্যই বিখ্যাত, মানে কাব্যটাও বিখ্যাত, নাট্যকারও বিখ্যাত। মেঘনাদ বধ কাব্যের নাট্যরূপ দিয়েছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু সি, গিরিশচন্দ্র ঘোষ। দীপাবলি কোন ধরনের শব্দ? অসাধারণ ট্যালেন্টেড কোশ্চেন এটা। দেখো দীপাবলি কোন ধরনের শব্দ, একটু ভাঙত বন্ধু। দীপাবলি প্রত্যয় করলে কি হয়? দীপযুক্ত আবলি, ঠিক আছে। এই দেখো দীপযুক্ত আবলি, দীপাবলি। দেখো দীপ একটা শব্দ, এটা প্রত্যয় বলাই আছে, শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হলেও কিন্তু মিশ্র শব্দ হবে, তাহলে শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়েছে, 100% মিশ্র শব্দ হবে, কোনো অসুবিধা নেই। তাহলে দীপাবলি কোনটা হয়ে যাবে বলতো? অবশ্যই কিন্তু এটা সংকর শব্দ বা মিশ্র শব্দ। দেখো এর আগেও এই যে বে টাইম কোন ধরনের শব্দ? সংকর শব্দ, সেম আবার প্রশ্ন রিপিটেড একই ধরনের উত্তরে। ফলে হচ্ছে কিন্তু দীপাবলি কোন ধরনের শব্দ? উত্তর হবে সংকর শব্দ, ডি উত্তর। শেষ কোশ্চেন 2016 সালের বাংলা পাস অর্থাৎ নবম দশম শ্রেণী 9-10 স্কুল সার্ভিস কমিশনের যে প্রশ্নটা হয়েছিল তার শেষ কোশ্চেন, কোন উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম কি? সব থেকে সহজ কোশ্চেন, কোনো মানেই হয় না যে কোন উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম কি। প্রত্যেকেই জানি কিন্তু আমরা ক্ষিতীশের স্ত্রীর নাম ছিল কিন্তু লীলাবতী। বোঝা গেল বন্ধু? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু বি, যে কোন উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম কিন্তু লীলাবতী। আশা করছি বন্ধু আজকে তোমাদের যে 2016 সালের এসএসসি স্কুল সার্ভিস কমিশনের বাংলা পাস নবম দশম আর 9-10 যে 55টা কোশ্চেন ছিল 100% সঠিক উত্তর বলেছি, 100% সঠিক উত্তর। যে কোনো মূল্যে যে কোনো ভাবে কিন্তু আমি তোমাদের প্রমাণ দেওয়ার জন্য কিন্তু তৈরি। আশা করছি আজকে এর দ্বারা তোমরা অনেকটা উপকৃত হবে। তারপরে বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।